বন্ধুরা, এরাই হলো সেই কুখ্যাত সোমালিয়ার জলদস্যু যারা কয়েক মিনিটের মধ্যেই বড় বড় জাহাজকে হাইজ্যাক করে নেয়, তারপর মোটা টাকা মুক্তিপণ দাবি করে। চীন, আমেরিকার মতো মহাশক্তিগুলো এদের কিছুই করতে পারে না। তারা চুপচাপ এদের শর্ত মেনে নিতে বাধ্য হয়। পাইরেটস বা জলদস্যুদের কথা ইতিহাসে আমরা সবাই পড়েছি, বিশেষ করে পর্তুগিজ জলদস্যু যারা বাংলার ইতিহাসে হারমাদ নামে পরিচিত। আজ থেকে 400-500 বছর আগে তারা বাংলার গ্রামেগঞ্জে লুটপাট চালাতো, কিন্তু সে তো বহুদিন আগের কথা। আজ প্রযুক্তি মানুষের হাতের মুঠোয়, স্যাটেলাইট, যুদ্ধবিমান, মিসাইল এসব থাকার সত্ত্বেও কিভাবে পাইরেটসরা বছরের পর বছর দস্যুবৃত্তি চালিয়ে যাচ্ছে। আর এই জলদস্যুদেরকে শুধু সোমালিয়াতেই দেখতে পাওয়া যায় কেন? তো আজকের এই ভিডিওতে সেসব নিয়েই বিস্তারিত আলোচনা করেছি, তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়। মানচিত্রে এই যে গন্ডারের সিংয়ের মতো অংশটিকে দেখছেন, এটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। নচিকেতার গানে সে সোমালিয়া দেশ এখানেই অবস্থিত। সোমালিয়ার পূর্ব দিকে ভারত মহাসাগর, উত্তরে এডেন উপসাগর, পশ্চিমে ইথিওপিয়া ও দক্ষিণে কেনিয়া। জিওপলিটিক্যালি এটা খুবই গুরুত্বপূর্ণ পজিশন, কারণ ইউরোপ, এশিয়া, আফ্রিকার মধ্যে যেসব বাণিজ্য জাহাজগুলো চলে তাদেরকে হয় লোহিত সাগর হয়ে সুয়েজ খাল অতিক্রম করতে হবে, নতুবা গোটা আফ্রিকা মহাদেশকে কভার করে যেতে হবে। উভয় ক্ষেত্রেই পথে পড়বে সোমালিয়ার উপকূল। প্রায় 3000 কিলোমিটার লম্বা এই কোস্টলাইন দিয়ে বিশ্বের 20% জাহাজ আসা যাওয়া করে। এবার সোমালিয়ার ইতিহাসের দিকে যদি একটু তাকাই, তাহলে দেখতে পাবো যে ভারতের মতোই এই দেশটি একসময় ইউরোপীয়দের উপনিবেশ ছিল। সোমালিয়ার উত্তরাংশ ছিল ব্রিটিশদের দখলে এবং দক্ষিণাংশ ছিল ইতালির দখলে। 1960 সালের 1 জুলাই এই দুই পার্ট একসঙ্গে স্বাধীনতা লাভ করে। তারপর উত্তর সোমালিয়া ও দক্ষিণ সোমালিয়া এক হয়ে যায়। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা 1,80,00,000, যার প্রায় 100%ই মুসলিম। নচিকেতার গানে আমরা যেমনটা শুনেছি যে রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়। রাজশ্রীর জন্য সোমালিয়ায় দুর্ঘটনা কিভাবে ঘটলো সেটা নচিকেতাই বলতে পারবেন। তবে স্বাধীনতা লাভের মাত্র 9 বছর পরেই সোমালিয়ায় ঝামেলা শুরু হয়েছিল কি 1969 সালের 15ই অক্টোবর সোমালিয়ার প্রেসিডেন্ট আব্দুর রাশিদ আলী তার নিজের বডিগার্ডের গুলিতে নিহত হন। এরপর ওখানকার আর্মি চিফ সেনা অভ্যুত্থান ঘটিয়ে সব ক্ষমতা নিজের হাতে করে নেয়, আর এভাবেই সোমালিয়ায় স্বৈরতন্ত্র কায়েম হয়। আফ্রিকার দেশগুলিতে দেখতে পাওয়া যায় যে ওখানকার অধিবাসীরা বিভিন্ন ক্ল্যান্স বা গোষ্ঠীতে বিভক্ত। এই সমস্ত গোষ্ঠীগুলোর নিজস্ব ঐতিহ্য, সামাজিক পরিকাঠামো এবং আঞ্চলিক সীমানা রয়েছে, যা নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকে। সোমালিয়াতেও অনেকগুলি ক্ল্যান্স রয়েছে। ওখানে কোনো শক্তিশালী সরকার না থাকায় তাদের মধ্যে ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। 90-এর দশক আসতে আসতে সোমালিয়ার গভর্নমেন্ট পুরোপুরি কোল্যাপস করে যায়। মানে কোনো দেশে যদি কোনো সরকার না থাকে, পুলিশ প্রশাসন না থাকে, তাহলে যেরকম পরিস্থিতি দাঁড়াবে ওখানকার অবস্থাটাও ঠিক সেরকম হয়েছিল। মরার উপর খাঁড়ার ঘায়ের মতো 1992 সালে সোমালিয়াতে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয়, যাতে 3.5 লাখ মানুষ মারা যায়। এই ঘটনাটি হলো সেই পয়েন্ট যেখান থেকে সোমালীয় পাইরেটসদের দৌরাত্ম্য শুরু হয়। আসলে ব্যাপার হচ্ছে সোমালিয়ার সমুদ্র প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। ওখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ এবং সুন্দর সুন্দর প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায়। রিপোর্ট অনুযায়ী সোমালিয়ার উপকূলে বিশ্বের সবচেয়ে বেশি টুনা মাছ ও সার্ডিন মাছ উৎপাদিত হয়। এবার কি হলো, যখন সোমালিয়ার সরকার একেবারে নিষ্ক্রিয় হয়ে গেল, তখন ওখানকার কোস্টগার্ডও উঠে যায়। কোস্টগার্ড বা উপকূল রক্ষী বাহিনীর কাজ হলো কোনো দেশের জলসীমাকে রক্ষা করা। এবার যেহেতু তারা নেই, সেই সুযোগে বহু বিদেশি ফিশিং জাহাজ ফয়দা লুটতে এসে যায়। তারা ওখানে যথেচ্ছভাবে মাছ ধরা শুরু করে। সোমালিয়ার গরিব মৎস্যজীবীরা দেখলো তাদের সমুদ্র দিন দিন মাছ শূন্য হয়ে পড়ছে, কিন্তু ওই সমস্ত বিদেশি জাহাজগুলোর সাথে টক্কর নেবার মতো কোনো আধুনিক উপকরণ তাদের কাছে নেই। ফলে তাদের রুজি রুটিতে টান পড়ে। রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে যে প্রতি বছর প্রায় 3000 কোটি টাকা সামুদ্রিক মাছ সোমালিয়ার সমুদ্র থেকে চুরি হতে থাকে। এ তো গেল একটা সমস্যা। এর সাথে সাথেই বিদেশি কোম্পানিগুলো বিষাক্ত বর্জ্য পদার্থ নিয়ে এসে সোমালিয়ার সমুদ্র তীরে ডাম্প করা শুরু করে। ব্যাপারটা এরকম নয় যে ওখানকার স্থানীয় লোকেরা এ বিষয়ে কিছুই জানতো না, তারা সবই জানতো। কিন্তু ইউরোপীয় কোম্পানিগুলো ওখানকার লোকাল গুন্ডাদেরকে হাত করে ফেলে। তাদের সাথে চুক্তি হয় যে ওখানে আবর্জনা খালাস করতে দিলে তার বিনিময়ে তাদেরকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দেওয়া হবে। কোম্পানিগুলো এসব করতো তার কারণ হচ্ছে পারমাণবিক চুল্লির ছাই, হসপিটালের আবর্জনা, কারখানার বর্জ্য, এগুলোকে ইউরোপের বুকে ডাম্পিং করলে টন পিছু খরচ পড়বে 21,000 টাকা। সেটাকে যদি সোমালিয়ায় নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয় তাহলে খরচ হবে মাত্র 210 টাকা, মানে 100 গুণ লাভ। তার উপর ফেরার পথে জাহাজ ভর্তি করে মাছ ধরে উবরি লাভ। 80-র দশকের প্রথম থেকে এসব শুরু হয়ে গিয়েছিল, তবে এর দুষ্পরিণাম দেখা দিতে বেশ কয়েক বছর লেগে যায়। লেড,
ক্যাডমিয়াম, পারদ এই সমস্ত বিষাক্ত পদার্থগুলো সোমালিয়ার জলমাটিতে মিশে যাবার ফলে ওখানকার লোকেরা বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত হতে শুরু করে। ক্যান্সার তো মহামারীর আকার নেয়। এবার আপনি নিজেকে একজন সোমালিয়ার নাগরিক হিসেবে কল্পনা করুন। ভাবুন, আপনার দেশে প্রথম থেকেই অশান্তি খাদ্যাভাব লেগে আছে, তার উপর বিদেশি শক্তি আপনার দেশে রোগজ্বালা ছড়িয়ে দিচ্ছে এবং সম্পদ লুট করে নিয়ে চলে যাচ্ছে। আপনি কি সেটা মেনে নেবেন? স্বাভাবিকভাবেই না। সোমালিয়ার জনগণও এসব মেনে নেয়নি। তারা তাদের দেশ রক্ষার ভার নিজেদের হাতে তুলে নেয়। স্থানীয় মৎস্যজীবীরা মিলে কতকগুলো কোস্টগার্ড গ্রুপ তৈরি করে। তারপর থেকে তারা যখনই কোনো বিদেশি জাহাজকে দেখতে পেত, তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দিত। প্রথমের দিকে তারা শুধু উপকূলে টহল দেওয়ার কাজ শুরু করেছিল, কিন্তু যখন তারা বুঝতে পারলো যে জাহাজগুলোকে আটক করলে টাকা পাওয়া যায়, তখন তারা স্থানীয় গুন্ডাদের সঙ্গে হাত মিলিয়ে জলদস্যু নেটওয়ার্ক তৈরি করে ফেলে। ওই নেটওয়ার্কগুলো বিদেশি ফিশিং জাহাজগুলোকে ধরে তীরে নিয়ে আসতো, তারপর মুক্তিপণ দাবি করত। টাকা পেলেই তারা জাহাজগুলোকে ছেড়ে দিত। কিছুদিন পর তারা আরও বুঝতে পারলো যে সমস্ত বড় বড় কার্গো জাহাজগুলো যায়, তাদেরকে হাইজ্যাক করা খুব সহজ এবং এদের কাছ থেকে অনেক বেশি টাকা আদায় করা যায়। যখন দস্যুবৃত্তি করে ভালো আয় হতে থাকলো, তখন সোমালিয়ার গরিব যুবকরা এটাকেই তাদের পেশা বানিয়ে ফেললো। ধীরে ধীরে এটা একটি $1 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে পরিণত হয় এবং সোমালিয়ার অর্থনীতির মূল চালিকা শক্তি হয়ে ওঠে। 1992 সাল থেকে 2012 এই 20 বছরে সোমালিয়ার জলদস্যুরা প্রায় 30,000 কোটি টাকা আয় করেছে। জলদস্যুদের এক একটি অপারেশন বেশ ব্যয়বহুল। এই কাজে বিনিয়োগকারীরা অর্থলগ্নি করে। শুধু তাই নয়, সোমালি জলদস্যুদের নিজস্ব একটি স্টক এক্সচেঞ্জও আছে। ওখানকার 72টি জলদস্যু দলের সমন্বয়ে এই স্টক মার্কেটটি গড়ে উঠেছে। জাহাজ ছিনতাইয়ের ক্ষেত্রে সফলতার হার খুবই কম, তাই এটি একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। তবুও এতে বহু লোক টাকা ঢালে, কারণ একবার যদি দান লেগে যায় তাহলে কয়েকশো গুণ রিটার্ন পাওয়া যায়। একটি জাহাজ কিডন্যাপ করলে গড়ে 20 থেকে 25 কোটি টাকা ইনকাম হয়, তবে বিশেষ কিছু ক্ষেত্রে সেটা 100 কোটি অবধি পৌঁছে যায়। 2010 সালে একটি গ্রিক ট্যাঙ্কার জাহাজকে 110 কোটি টাকার বিনিময়ে ছাড়া হয়েছিল। সে যাই হোক, প্রাপ্ত টাকার অর্ধেক নিয়ে নেয় মিশন অপারেটররা, 30% পায় বিনিয়োগকারীরা এবং বাকি 20% যায় অন্যান্য কর্মচারীদের কাছে। বোঝাই যাচ্ছে পাইরেসি করে সোমালিয়ার জলদস্যুরা বহু টাকা রোজগার করে। কিন্তু প্রশ্ন হলো, তারা প্রাণের ঝুঁকি নিয়ে এই পেশা কেন বেছে নেয়? সোমালিয়ার অবস্থা কি সেটা আগেই বলেছি, তবুও বলে দিই যে ওখানে চাষবাস হয় অতি সামান্য। দেশটাতে কোনো শিল্প নেই, তাই চাকরি বাকরিও নেই। খেয়ে পরে বেঁচে থাকার একমাত্র উপায় হলো পশুপালন। তাই ভালো জীবনযাপনের আশায় সোমালীয় যুবকরা এই ঝুঁকিপূর্ণ পেশাকে বেছে নেয়। আর একটা বিষয় বলে রাখা দরকার, সারা পৃথিবী যাই ভাবুক, নিজেদের দেশে সোমালীয় জলদস্যুরা খুবই জনপ্রিয়। তাদের ইমেজটা ঠিক রবিনহুডের মতো। স্কুল, হাসপাতাল তৈরি সহ বিভিন্ন সেবামূলক কাজে তারা বহু টাকা খরচ করে। একটি সমীক্ষায় দেখা গেছে 70% সোমালীয় জলদস্যুর পেশাকে সমর্থন করে। এবারে বলবো জলদস্যুরা কোনো জাহাজকে ছিনতাই করে কিভাবে। সবার প্রথমে জলদস্যুর দল একটি ছোট জাহাজে করে সমুদ্রে নজরদারি চালায়। এটাকে বলা হয় মাদারশিপ। তারপর কোনো জাহাজকে দেখতে পেলে তারা স্পিড বোট রেডি করে। টার্গেট জাহাজ যদি ছোট হয় তাহলে একটি বোটই যথেষ্ট, কিন্তু টার্গেট যদি বড় হয় তাহলে কম করে 3টি স্পিড বোট লাগে। এক একটি বোটে 4 থেকে 8 জন জলদস্যু থাকে। তাদের সঙ্গে থাকে অ্যাসল্ট রাইফেল, স্যাটেলাইট ইকুইপমেন্ট এবং প্রচুর পরিমাণে জ্বালানি তেল, কারণ কখনো কখনো তাদেরকে সারাদিন ধরে টার্গেটের পিছু ধাওয়া করতে হয়। কোনো মালবাহী জাহাজের সর্বোচ্চ গতি হয় ঘন্টায় 20 মাইল, কিন্তু স্পিড বোট আরামসে প্রতি ঘন্টায় 30 মাইল গতিতে যেতে পারে। তাই জলদস্যুরা শেষ পর্যন্ত টার্গেট অবধি পৌঁছে যায়। কাছে গিয়ে তারা রেডিও বার্তার মাধ্যমে জাহাজ থামাতে বলে। যদি এতে কাজ হয় তো ভালো, তা না হলে শূন্যে গুলি চালিয়ে জাহাজের ক্রুদের ভয় দেখানো হয়। যদি তাতেও না কাজ হয় তাহলেও কোনো অসুবিধা নেই, তারা জাহাজের একেবারে কাছে গিয়ে হুক লাগানো দড়ি অথবা মই জাহাজের রেলিংয়ে আটকে দেয়। তারপর তারা সেটা বেয়ে একে একে উপরে উঠে পড়ে। বিপরীত দিক থেকে প্রতিরোধের কোনো সুযোগই থাকে না। জলকামান দিয়ে আটকানোর চেষ্টা করা হয় বটে, তবে জলদস্যুরা এসব কাজে এতটাই দক্ষ যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা জলকামানকে উপেক্ষা করে বেরিয়ে যায়। এবার একটি প্রশ্ন আসা স্বাভাবিক যে জাহাজে সশস্ত্র রক্ষী থাকে না কেন? তারা থাকলেই তো ঝামেলা মিটে যায়। এর কারণ হলো আন্তর্জাতিক নিয়ম। প্রথমত, জাহাজে কোনো ধরনের অস্ত্র থাকলে সুয়েজ খাল অতিক্রম করতে দেওয়া হয় না। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বন্দরগুলিতে পণ্যবাহী জাহাজে সশস্ত্র রক্ষী থাকার বিষয়টিকে অনুমোদন করে না। এতে অন্য বিপদের সম্ভাবনা থাকে। সে যাই হোক, জাহাজে উঠে জলদস্যুরা জাহাজের ক্রু মেম্বারদের জিম্মি করে ফেলে। আধ ঘন্টার মধ্যেই এই সব কিছু ঘটে যায়। এরপর জাহাজটিকে সোমালিয়ার কোনো বন্দরে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করা হয়। কিছুদিন ধরে দর কষাকষি চলে। তারপর ডিল ফাইনাল হলে জাহাজ কোম্পানিগুলো টাকা মিটিয়ে তাদের জাহাজ ছাড়িয়ে নিয়ে যায়। অধিকাংশ জাহাজের ইন্স্যুরেন্স করা থাকে, ফলে ইন্স্যুরেন্স কোম্পানিকে এই টাকাটা পে করতে হয়। টাকাগুলি আসে লন্ডন অথবা দুবাইয়ের কোনো ব্যাংকের মাধ্যমে। তারা বিমান থেকে প্যারাশুটের সাহায্যে টাকার ব্যাগ নিচে ফেলে দেয়।
90-এর দশকের দিকে সোমালিয়ায় জলদস্যুদের যে উৎপাত শুরু হয়েছিল 2011 সালে তা চরম সীমায় পৌঁছে যায়। ওই বছর 237টি জাহাজকে কিডন্যাপ করা হয়েছিল, যার ফলে বিশ্ব অর্থনীতির $7 বিলিয়ন ক্ষতি হয়। এরপর বিশ্বের বড় বড় দেশগুলো নড়ে চড়ে বসে, সকলে মিলে ঠিক করে যে এবার থেকে প্রতিটি জাহাজে সশস্ত্র নিরাপত্তারক্ষী রাখা হবে। সেই সঙ্গে ভারত, চীন ও ন্যাটোর 20টি যুদ্ধ জাহাজ ওই অঞ্চলে 365 দিন মোতায়েন থাকবে। ব্যাস, এই পদক্ষেপগুলি নেবার পর থেকে জাহাজ ছিনতাই একেবারে বন্ধ হয়ে যায়। 2011-তে যেখানে 237টি জাহাজকে কিডন্যাপ করা হয়েছিল, 2013-তে তা 15-তে নেমে আসে এবং 2017 থেকে 2022 পর্যন্ত সোমালিয়ান জলদস্যুরা একটি জাহাজকেও ছিনতাই করতে পারেনি। কিন্তু 2023-এর শেষ থেকে আবার জলদস্যুদের উৎপাত শুরু হয়। এর কারণ হলো ইসরায়েল হামাস যুদ্ধ। ব্যাপারটা হচ্ছে যে হামাস ইসরায়েল কনফ্লিক্ট শুরু হতেই ন্যাটোর যুদ্ধজাহাজগুলো ওখান থেকে সরে যায়। সেই তালে জলদস্যুরা তাদের পুরনো ফর্মে চলে আসে। 2023-এর 14 ডিসেম্বর MV রুহেন নামের একটি ইউরোপীয় জাহাজকে সোমালীয় জলদস্যুরা আটক করে। জাহাজটিকে তারা 4 মাস জিম্মি করে রেখেছিল। শেষে ভারতীয় নৌবাহিনী অভিযান চালিয়ে সেটিকে উদ্ধার করে এবং 35 জন দস্যুকে ধরে মুম্বাই পুলিশের হাতে তুলে দেয়। গত বছর মার্চ মাসে সোমালীয় জলদস্যুরা MV আবদুল্লাহ নামের একটি বাংলাদেশি জাহাজকেও ছিনতাই করেছিল। শেষে 42 কোটি টাকার বিনিময়ে তারা সেটিকে ছাড়ে। তাহলে বোঝাই যাচ্ছে সোমালীয় জলদস্যুরা আজও সক্রিয়। আর একটা কথা অবশ্যই বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে জলদস্যুরা যে কেবলমাত্র সোমালিয়াতেই দেখতে পাওয়া যায় এমনটা কিন্তু নয়। সিঙ্গাপুরের মালাক্কা প্রণালী, নাইজেরিয়ার উপকূল এবং ভেনেজুয়েলাতেও এদের অস্তিত্ব রয়েছে। তবে হ্যাঁ, এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং ব্যাপকভাবে পাইরেসি চালিয়েছে সোমালীয় জলদস্যুরা, তাই এরাই সবসময় শিরোনামে থাকে। তো এই ছিল আজকের বিষয়। কমেন্টে এই নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।